একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তবিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। দুজনের সাথেই আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৈন্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘিরে ফেলেছে, এমন খবরে গরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি ছিল গুজব। অপরদিকে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে আগুন লেগেছে এমন দাবিতে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক করে জানা গেল এটাও ছিল গুজব। চলুন দর্শক, এমনই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৈন্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘিরে ফেলেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যা একটি অপতথ্য। প্রকৃতপক্ষে চলতি বছরের জুলাই মাসে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাপ্রধানের পরিদর্শনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে আগুন লেগেছে এমন দাবিতে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল গুজব। আসলে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও এবং পরবর্তী সময়ে এর স্থির চিত্র ব্যবহার করে এই দাবিতে প্রচার করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিলে কোনো দলেরই বেল থাকবে না। এমন দাবিতে মূলধারার ইলেকট্রনিক সংবাদ মাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল মিথ্যা তথ্য। বরং শফিকুল আলমের ভিন্ন মন্তব্য সংবলিত ডিবিসি নিউজের প্রচলিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এর মাঝে ভাইরাল প্রধান উপদেষ্টার উপসচিব আবুল কালাম আজাদ মজুমদারকে গাড়ি থামিয়ে মারধর করা হয়েছে এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল এটিও ছিল গুজব। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সংবেদনশীল ক্যাপশনের ওপর ভর করেই গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ফিডে। মিথ্যা তথ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড, ব্যবহার করা হচ্ছে এআই প্রযুক্তি, সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে ভাইরাল হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়া তদিতি, একাত্তর। প্রতিবেদনটি দেখছিলাম আমরা, এ নিয়েই আলোচনায় যাব। আগেই জানিয়েছি আজ আমাদের সাথে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আছেন। চলুন তাদের কাছে চলে যাই। শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে একাত্তরে। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, এই প্রতিবেদনের বাইরেও প্রতিদিন নানা ধরনের অপতথ্যের খবর আসলে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই পাই। বিশেষ করে আবুল কালাম আজাদ মজুমদারের সম্পর্কেও বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াতে আমরা বিভিন্ন সময় দেখেছি। আজকের প্রতিবেদনেও ছিল একটু জানতে চাই যে কিভাবে মোকাবেলা করেন বা এর প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ নেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। আপনি জানেন, মানবতা বিরোধী অপরাধের একটা মামলায় রায় হয়েছে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকদিন ধরেই অনেকে বলাবলি করার চেষ্টা করছিল যেদিন রায় হবে সেদিন প্রতিবাদ প্রতিরোধের ঝড় উঠবে। তো এগুলা যখন আসলে উঠে নাই, এগুলো বাস্তবতা থেকে এইসব আলাপ যখন অনেক দূরে ছিল, তখন আপনার কেউ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদের কি বলে যে এটাকে তারা যে প্রতিবাদ করতে পেরেছে এরকম মিথ্যা তথ্য দিয়ে নিজেদের দেবত্ব আবার নতুন করে প্রকাশ করেছে। তো এই আমাদের দেশের মানুষ আস্তে আস্তে সচেতন হয়ে উঠছে। আমি ধন্যবাদ জানাবো আপনাদের মতো গণমাধ্যম যারা এই বিষয়গুলোকে প্রতিদিন তুলে ধরছেন। তাদের কারণে হোক
এবং আমাদের মূলধারার গণমাধ্যমগুলোর প্রতি মানুষের এখনো কিছুটা আস্থা থাকার কারণ হোক, এই জাতীয় সংবাদে মানুষ এখন আমার বিভ্রান্ত হয় না। যদি বিভ্রান্ত হতো তাহলে যারা এই ধরনের অপপ্রচার করে তাদের অপপ্রচার আর উদ্দেশ্য সফল হতো, কিন্তু আমরা দেখেছি তাদের উদ্দেশ্য কখনো সফল হয় না। So, এইগুলো গুজব গুজব হিসেবেই থেকে যাচ্ছে এবং সাধারণ মানুষ আস্তে আস্তে গুজবকে শনাক্ত করা শুরু করেছে এবং গুজবগুলো বুঝতে শুরু করেছে। কিন্তু এটার জন্য আমাদের আসলে বসে থাকার কোনো উপায় নাই, কারণ যারা গুজব ছড়ায় তারা নানাভাবে প্রযুক্তি সহযোগিতা নেয় এবং এমনভাবে গুজবগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করে যাতে খুব সহজে মানুষ বিভ্রান্ত হয়। এই জন্য আমাদের পক্ষ থেকে প্রথমত ফ্যাক্ট চেকিং এর সরকারেরও বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিত ফ্যাক্ট চেক করছে। আমরা আমাদের চিফ অ্যাডভাইজার প্রেস উইং আমরাও করছি, পিআইবি থেকে করা হচ্ছে। আরো নির্বাচনের আগে আরো সমন্বিতভাবে যাতে ফ্যাক্ট চেক করা যায় সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে অনেকগুলো প্রশংসনীয় বেসরকারি উদ্যোগও আছে। আপনাদের গণমাধ্যমের আপনাদের যে প্রোগ্রামটা এটা নিয়মিত হচ্ছে, এটাও একটা আশার কথা। এবং এরকম অনেক উদ্যোগের ফলেই আসলে যারা গুজব ঘটাচ্ছে তারা সফল হতে পারছে না আমরা মনে করছি। আর এটার বাইরে আর যেই উদ্যোগগুলোর কথা আমরা বলছি, আমরা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিজেরা আমাদের বিভিন্ন নিউজ যেগুলো আসলে গুজব সেগুলো সম্পর্কে ক্লারিফিকেশন দিচ্ছি। আমরা যদি মূলধারার কোনো গণমাধ্যমে কোন ধরনের গুজব আসে সেগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট গণমাধ্যমকে আমরা জানাচ্ছি, অবহিত করছি। আমরা পাবলিককেও ইনফর্ম করছি আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিজস্ব যে ফরমাল চ্যানেলগুলো আছে এগুলো ব্যবহার করে। আর আস্তে আস্তে আমাদের যে সোসাইটির লোকজন আছে তারাও কিন্তু এসব ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখা শুরু করেছে। জি, অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছে আসতে চাই এবারে। এবং এই যে বিভিন্ন অপতথ্য ছড়াচ্ছে, যদিও এখন আস্তে আস্তে মানুষ অপতথ্যের ব্যাপারে সচেতন হচ্ছে, মানুষ সব কিছুকেই বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে, তারপরেও আমরা দেখি যে প্রোপাগান্ডাও তো ছড়ানো হচ্ছে, বেশি করে শেয়ার করা হচ্ছে যেন বেশি মানুষের কাছে পৌঁছায় অপতথ্যটি, এবং এক ধরনের ষড়যন্ত্রের অংশ সেটি হতেই পারে। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমাদের সাধারণ মানুষের মধ্যে সেটার কি ধরনের প্রভাব বিস্তার করছে বলে আপনি মনে করেন, এই এত এত অপতথ্য, এত এত গুজব? প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ এবং একাত্তর টেলিভিশনকেও, দর্শক শ্রোতাদেরকেও। বিশেষ করে আজাদ ভাই যেটা বললেন যে কিছুটা পরিবর্তন আসছে, আপনিও বললেন আপনার কথায়, আমিও একমত যে অনেকটা পরিবর্তন আসছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রোগ্রামটারও একটা বড় কন্ট্রিবিউশন আছে। আপনারা দীর্ঘদিন যাবত এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছেন, তো অন্যান্য মিডিয়াগুলো কাজ করছে বিভিন্নভাবে, কিন্তু এটা খুব একটা রেগুলার প্রোগ্রাম, সেজন্য এটা প্রশংসা না করেই পারছি না। তো ইম্প্যাক্টের কথা যেটা বললেন যে যারা এই অপতথ্যটা ছড়ায় তারা তো অপতথ্য ছড়ানোর পিছনে একটা লক্ষ্য থাকে, তো লক্ষ্যটা অর্জন করা হয়তো সম্ভব হয় না, কিন্তু কিছুটা বিভ্রান্ত করা যায়। তো বিভ্রান্ত করার কাজটা কিন্তু এখনো রয়ে গেছে। তো আমরা আসলে এগুলো আমাদের যে সকল টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে এবং যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে সেগুলোর কারণে কিন্তু এই ধরনের একটা সাময়িক সময়ের সুবিধা যে কেউ নিতে পারে, এবং এটা থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না। মুক্তি পাওয়া খুব কঠিন কাজ ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়া ছাড়া। যে ব্যক্তি যদি নিজেকে সবসময় চেক করে নেয়, ব্যক্তি যদি নিজেকে যাচাই করে নেয় যে আমি যেটা জানলাম, যেটা শুনলাম, এটা আসলেই কি ডিবিসি এটা প্রকাশ করেছে কিনা, একাত্তর টেলিভিশনে প্রকাশ করেছে কিনা। আমরা তো জানি একাত্তর টেলিভিশনের একটা ওয়েবসাইট আছে, ডিবিসির একটা ওয়েবসাইট আছে, আমরা ওই ওয়েবসাইটে যাই। তো সেক্ষেত্রে যারা মানে হয়তো এটা ঠিক টেকনোলজিক্যালি অ্যাডজাস্ট করতে পারেন না, তারা হয়তো যারা পারেন তাদেরকে সহায়তা নেবেন। সহায়তা নেওয়ার আগ পর্যন্ত তারা এটাকে বিশ্বাস করবেন না। এই মানসিকতা যদি আমরা নাগরিকের মধ্যে তৈরি করতে পারতাম যে আপনি যে কোনো তথ্য যদি মেইন স্ট্রিম মিডিয়ার ওয়েবসাইটে না দেখেন, তাদের নিজস্ব প্রিন্টেড কোনো মিডিয়াতে না দেখেন বা স্ক্রিপ্টে না দেখেন, তাহলে আপনি এটাকে আপাতত সত্য হিসেবে যাচাই করার জন্য নিতে পারেন, অথবা আপাতত মিথ্যা হিসেবে যাচাই করার জন্য নিতে পারেন। তো আপনি জানেন যে এই অপতথ্য যে ছড়াচ্ছে, যে আজাদ ভাইয়ের ক্ষেত্রে বলা হলো যে উনি কিভাবে এটা ডিল করেন, আসলে ওনার পক্ষে তো এটা ডিল করা সম্ভব না। হয়তো একটা ব্যাখ্যা উনি দিলেন, কিন্তু এটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রাজনৈতিক এবং সামাজিক মেকানিজমগুলো দরকার, সরকারের মেকানিজমগুলো দরকার, মিডিয়ার মেকানিজমগুলো দরকার। তো এটা আসলে একটা হোল অ্যাপ্রোচ। যেমন আমরা দেখেছি আসিয়ানের ক্ষেত্রে কিন্তু একদম গভর্নমেন্ট অ্যাজ এ হোল এই ধরনের অ্যাপ্রোচ নেওয়া শুরু হয়েছে আসিয়ান স্টেটগুলোতে। এটা কিন্তু আমাদের এখানে শুধু সমস্যা না, সারা ওয়ার্ল্ডেই ফেক নিউজের অবস্থা খুবই খারাপ। তো সারা পৃথিবী কিন্তু খুব এ ব্যাপারে সিরিয়াস। তা আমরা জানি যে
আমাদের এটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ আপনাকে নিতে হবে এটাকে এই প্রবলেমটা সলভ করার জন্য। আমরা আগেও কিছু কিছু আলোচনা করেছি, যেমন টেকনোলজিক্যাল, সোশ্যাল এবং পলিসি ইন্টারভেনশন, এই তিনটা জায়গায় কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। তাছাড়া কিন্তু আপনাকে এই যে নিউজের যে লাইফ সাইকেল আছে, একটা নিউজের আপনি আরো ভালো জানেন, একটা নিউজের লাইফ সাইকেল থাকে, যেমন নিউজটা তৈরি হয়, ক্রিয়েশন হয়, ডিসিমিনেটেড হয় এবং তারপরে এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলে। এই বিষয়গুলোর বিস্তারিত নিয়ে আলোচনায় ফিরতে চাই, তবে তার আগে আমি অনুরোধ করব আমাদের অতিথিদের সঙ্গে থাকবার জন্য। একটা বিরতির সময় হয়েছে দর্শক, এই আয়োজনে এবারে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, একাত্তরের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন এবং সরাসরি চলে যাচ্ছি তাদের কাছেই। শুরুতেই আবুল কালাম আজাদ মজুমদারের কাছে জানতে চাইব, সামনে যেহেতু নির্বাচন আসছে, বেশ একটা তো নির্বাচনের প্রস্তুতি যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, তেমনি কিন্তু ভোটারদের মধ্যেও আছে। সাধারণ মানুষও এই নির্বাচন নিয়ে ভীষণভাবে উৎসুক। তো আপনার কি মনে হয় যে এই সময়টার মধ্যে ফেক নিউজের পরিমাণ আরও বাড়বে কিনা, এবং যদি বাড়ে তাহলে সেটিকে প্রতিহত করার জন্য যথেষ্ট প্রস্তুতি কি ইতিমধ্যেই নেওয়া হয়েছে কিনা? জি, ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার নির্বাচনের সময় ফেক নিউজের পরিমাণ বাড়বে এরকম একটা আশঙ্কা অবশ্যই আছে, এবং ইতিমধ্যে আমরা গত সপ্তাহ সরকারের খুবই উচ্চ পর্যায়ের একটা বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে, আর সামনেও আলোচনা হবে। আমাদের আইসিটি মিনিস্ট্রির আন্ডারে একটা সেল গঠন করার একটা চিন্তা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যেই সেলটাকে সাথে সমন্বয় করবে আমাদের তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ অনেকগুলো সংস্থা, যারা নিয়মিত মনিটর করবে যে কোনো ফেক নিউজ, এবং সেগুলো আপনার ডিবাঙ্ক করে বা সেগুলো সম্পর্কে সত্য নিউজটা, সঠিক নিউজটা তাৎক্ষণিকভাবে আমাদের দেশের মানুষকে জানানোর চেষ্টা করা হবে, এবং এটা খুব সেন্ট্রালি এটা মনিটর করা হবে। এই বিষয়ে একটা বেশ বড় উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং হয়তো সেটা কার্যকর করতে হবে। জি, অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে এইসব গুজব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ফেসবুক, ইউটিউব, টিকটক এই মাধ্যমগুলোতে সবচাইতে বেশি অপতথ্য ছড়ানোর চেষ্টা চলে। এগুলো সবই গ্লোবাল প্ল্যাটফর্ম। আপনার কাছে কি মনে হয় যে এরকম একটা সময়ে, যখন একটা অস্থিতিশীল সময় আমরা পার করছি, রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘটনার পর ঘটনা ঘটছে, সারা বিশ্বের চোখ তো আছে বাংলাদেশের পরিস্থিতির উপর, আপনার কি মনে হয় যে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি এতে ক্ষুণ্ণ হয় এইসব অপতথ্যের কারণে? না, ক্ষুণ্ণ হয় না। কারণ হলো কি, অপতথ্যের মূল চ্যালেঞ্জটা হলো অপতথ্যে প্রভাবিত হয়ে নাগরিকরা কোনো ধরনের বিশৃঙ্খলা করে কিনা। বৈশ্বিকভাবে যারা আপনার এই অপতথ্য দ্বারা মোটিভেটেড হওয়ার কথা, বা এই অপতথ্য দ্বারা যারা সিদ্ধান্ত নেওয়ার কথা, যাদের কথা আপনি ভাবছেন, তারা কিন্তু আগে তথ্যটা যাচাই করেই সিদ্ধান্ত নেয় যে এই তথ্যটা আসলে আছে কিনা, ঠিক আছে কিনা। আন্তঃরাষ্ট্রীয় লেভেলে এর কোনো আসলে তেমন কোনো প্রভাব নাই অপতথ্যের। অপতথ্যের মূল প্রভাব হলো আপনার সমাজে যদি নাগরিকরা বিভ্রান্ত হয়, বিশৃঙ্খলার মধ্যে পড়ে এবং রাষ্ট্র তখন হুমকির মধ্যে পড়ে। এইটা আপনি নিরোধ করার জন্য কিন্তু আমি আপনাকে বললাম যে আসিয়ান কান্ট্রিগুলো যে গাইডলাইন মডেল নিয়েছে সেটা আমাদের এখানে অ্যাপ্লাই হতে পারে, আমরা এটা কিন্তু দেখতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যে তিনটা পর্যায়ে নিউজ লাইফ সাইকেল যেটা আমরা বলি, সেটাতে এই যে অপতথ্যটা তৈরি হওয়া, অপতথ্যটা বিস্তৃত হওয়া এবং অপতথ্যটার যে ইম্প্যাক্ট তৈরি হয়, এই তিনটা ক্ষেত্রে কিন্তু আপনাকে পলিসি ইন্টারভেনশন লাগবে। তো আমাদের এখন আমরা সবাই তো আসলে এই অপতথ্যের বিরুদ্ধে। তো আমাদের যদি নাগরিকদের বিভ্রান্ত করতে না চাই, বিশেষ করে নির্বাচনের কথা আপনি একটু আগে বললেন, এবং আজাদ ভাই বললো যে নির্বাচন কেন্দ্রিক ওনাদের পলিসিও আছে, অলরেডি তারা নিয়েছেন, কিন্তু এটাকে আরো বেশি কম্প্রিহেন্সিভ করা, আরো বেশি প্র্যাকটিক্যাল করা, কিভাবে করা যায়, আসলে কি কি চ্যালেঞ্জ প্র্যাকটিক্যালি তৈরি হতে পারে, সেগুলো যদি আগে ভেবে নিয়ে কাজটা করা যেতে পারে, মানে প্রি এসিউম যেটাকে আমরা বলি, যে আপনি আগেই ভাবলেন যে এই প্রবলেমগুলো হতে পারে, তখন কিন্তু আপনি যদি এই তিনটা স্টেজে তাকে ইন্টারভিন করেন, মানে আপনি যদি উপতথ্যটা তৈরি হতেই না দেন, তাহলে কিন্তু আপনি অনেকটা বেঁচে যাবেন। আপনি যে সকল ফেক আইডিগুলো আছে সেগুলোকে বা যাচাই বাছাই করেও কিন্তু ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াকে জানানো যায় যে হয়তো সবগুলো থেকে অ্যাক্টিভ হবে না, কার্যকর হবে না সবগুলো ক্ষেত্রে, কিন্তু আপনি কিন্তু কিছুটা কমিয়ে আনতে পারবেন। আবার এগুলোকে কিন্তু সামাজিকভাবে প্রচারও করতে পারেন যে এই নিউজ মানে প্ল্যাটফর্মগুলো, এই আইডিগুলো ফেক, তখন কিন্তু কিছু মানুষ অন্তত বিভ্রান্তি থেকে বেঁচে যাবে। তো এই নানানভাবে কিন্তু আপনি এটা করতে পারেন।
আপনার লম্বা সময় হয়তো লিটারেসি এডুকেশন দরকার, কিন্তু শর্ট টাইমে কিন্তু আপনি এই সরকারি উদ্যোগগুলোর মাধ্যমে আপনি কিন্তু অনেকটা কমিয়ে আনতে পারেন। তো একটা বড় ব্যাপার কি আমরা যেটা করছি না সেটা হলো আমাদের সবসময় কিন্তু অন্তত পজিটিভ ইতিবাচক পরিবর্তনের জন্য কিছু রেগুলেটরি মেকানিজম দরকার। সরকার এই রেগুলেটরি মেকানিজমের ফোকাস করা দরকার আছে। আমাদের যে আইসিটি মিনিস্ট্রি আছে বা ইনফরমেশন মিনিস্ট্রি আছে তাদের কিছু রেগুলেশন দরকার আছে। এই অপতথ্য ছড়ানোর যে সকল আইডি আছে বা যে সকল প্ল্যাটফর্ম আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। তখন কিন্তু মানুষ হ্যাপিই হবে। আপনি মনে করার দরকার নাই যে সব কিছুতেই নিয়ন্ত্রণ করলে মানুষ নাখুশ হবে। আমি মনে করি অনেক কিছুতে মানুষ কিন্তু ক্ষুব্ধ, মানুষ এই অপতথ্য পাওয়ার পরে কিন্তু সে ক্ষুব্ধ হয় ওই প্ল্যাটফর্ম সম্পর্কে। তো যে প্ল্যাটফর্মটা একাধিকবার এরকম কিছু করলো বলে মনে হয়, তখন যদি আপনি ওই প্ল্যাটফর্মটাকে আইডেন্টিফাই করে দেন সবার সামনে, আপনারা কিন্তু আপনিও জানেন অনেক প্ল্যাটফর্ম যেগুলো আসলে অপতথ্য ছড়ায়, এগুলোকে সরকার কিন্তু আরো ছড়িয়ে দিতে পারে এই প্ল্যাটফর্মগুলো অপতথ্য ছড়াচ্ছে। তখন কিন্তু দেখা জি, যাবে বেশ কি কিছু বিষয়ে আপনার পরামর্শ আপনি জানাচ্ছিলেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেবার জন্য। আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, যেমনটি বলছিলেন আপনারাও শুরুতেই, এবং সেই দিনটিতে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুক্ত ছিলেন। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।